কম্পিউটারের বিভিন্ন প্রজন্ম। কম্পিউটার জেনারেশন। উৎপত্তি থেকে আজ পর্যন্ত কম্পিউটারের বিশেষ বিশেষ ইলেকট্রনিক যন্ত্রাংশগুলির উন্নতি ঘটিয়ে আজ আধুনিক কম্পিউটারের রূপ দেওয়া হয়েছে। এর মূল উদ্দেশ্য ছিল কম্পিউটারের আকৃতি ক্রমশ ছোট ও বহনযোগ্য করা, অধিক তথ্য সঞ্চয় ও কাজের গতি বৃদ্ধি করা। সেই দিকে লক্ষ্য রেখে কম্পিউটারকে এখনো পর্যন্ত 5টি প্রজন্মে ভাগ করা যায়। প্রথম প্রজন্ম ফার্স্ট জেনারেশন 1945 থেকে 1955। 1945 থেকে 1955 সাল পর্যন্ত যে সকল কম্পিউটার ব্যবহার করা হতো সেই সকল কম্পিউটারকে প্রথম প্রজন্মের কম্পিউটার আখ্যা দেওয়া হয়। এই প্রজন্মের কম্পিউটারগুলির প্রধান উপাদান ছিল ভ্যাকুয়াম টিউব। এর সুবিধা কি না, কম্পিউটারগুলির গঠন ছিল সরল এবং কম্পিউটারগুলিতে তথ্য জমা রাখার ব্যবস্থা ছিল। এই সময়কার অন্যান্য গণক যন্ত্রগুলির তুলনায় অতি দ্রুত গতিতে কাজ করতে সক্ষম ছিল। অসুবিধাটা কি না, অসুবিধা হলো কম্পিউটারগুলি ছিল বৃহৎ আকারের, কাজ করার গতি অত্যন্ত ধীর, তথ্যের ভিত্তিতে ফল প্রকাশের ক্ষমতা ছিল অত্যন্ত নিম্নমানের। ভ্যাকুয়াম টিউব ব্যবহারের ফলে যন্ত্রগুলি থেকে প্রচুর পরিমাণ তাপ উৎপন্ন হতো। ফলে কম্পিউটারগুলি চালানোর জন্য শীত তাপ নিয়ন্ত্রিত ব্যবস্থা রাখতে হতো। এছাড়া ওই যুগের কম্পিউটারগুলি ছিল অত্যন্ত দামি। কোন কোন মেশিন ব্যবহার করা হতো? মেশিন হচ্ছে ব্যবহার হতো এনআইএক, অ্যাডভেক, অ্যাডসেক, ইউনিভ্যাক 1, মার্ক 1। আর ল্যাঙ্গুয়েজ কি ছিল? মেশিন ল্যাঙ্গুয়েজ ও অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। চলে যাচ্ছি আমরা পরের প্রজন্মে। দ্বিতীয় প্রজন্ম সেকেন্ড জেনারেশন, সাল 1956 থেকে 1964। 1947 খ্রিস্টাব্দে উইলিয়াম সাকলে ও ওয়াল্টার ব্রাটেন ও জন বার্ডিন ট্রানজিস্টার নামক একটি উন্নত ইলেকট্রনিক যন্ত্র আবিষ্কার করেন। কারিগরি বিজ্ঞানের এই উন্নতির ফলে ট্রানজিস্টারকে কাজে লাগিয়ে পরবর্তীকালে দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারের উদ্ভাবন হয়। ট্রানজিস্টার যন্ত্রটি ভ্যাকুয়াম টিউবের তুলনায় আকারে ছোট এবং অনেক বেশি বিশ্বাসযোগ্য, অনেক কম বিদ্যুৎ গ্রহণ করে ও কাজের ক্ষেত্রে অনেক বেশি গতিশীল। সুবিধাটা কি না, প্রথম প্রজন্মের তুলনায় আকারে অনেক ছোট, অনেক বেশি বিশ্বস্ত, অনেক দ্রুত গতিতে কাজ করতে সক্ষম ছিল, অনেক কম বিদ্যুৎ খরচ হতো এবং কম তাপের উৎপত্তি হতো। একই সঙ্গে কম্পিউটারের দাম অনেকটাই কমে গেল। অসুবিধা না, শীততাপ নিয়ন্ত্রণের প্রয়োজন ও ক্রমাগত রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তা। উদাহরণ মেশিন IBM 1401, PDP 1, IBM 7000, IBM 1620, NCR 304 ইত্যাদি। ল্যাঙ্গুয়েজ না, বিভিন্ন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেমন ফরট্রেন, কবল, বেসিক, অ্যালগাল, PL বাই 1 ইত্যাদি। চলে যাচ্ছি আমরা পরের প্রজন্মে। তৃতীয় প্রজন্ম থার্ড জেনারেশন 1965 থেকে 1975। কম্পিউটার বিবর্তনের পথে এর পরের ধাপ তৃতীয় প্রজন্মের কম্পিউটার। তৃতীয় প্রজন্মের কম্পিউটারে সর্বপ্রথম ট্রানজিস্টারের পরিবর্তে ইন্টিগ্রেটেড সার্কিট, যাকে আমরা বলি আইসি, এর ব্যবহার শুরু হয়। একটি আইসি চিপ সাধারণত দৈর্ঘ্যে 16 থেকে 18 মিলিমিটার এবং প্রস্থে 6 থেকে 8 মিলিমিটার এবং উচ্চতায় 2 থেকে 3 মিলিমিটার হয়। একটি আইসি ট্রানজিস্টারের তুলনায় অনেক ছোট এবং এর বিদ্যুৎ গ্রহণ করার ক্ষমতা অনেক কম এবং অত্যন্ত দ্রুত কাজ করার ক্ষমতা সম্পন্ন।
অধিক বিশ্বস্ত। এই জেনারেশনে এসএসআইসি স্মল স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট ও এমএসআইসি মিডিয়াম স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট ব্যবহার করা। সুবিধা: এই প্রজন্মের কম্পিউটার আকারে অনেক ছোট এবং বহনযোগ্য হল। আইসি ব্যবহারের ফলে তাপ উৎপাদন অনেক কমে গেল। আগের দুই প্রজন্মের তুলনায় এই প্রজন্মের কম্পিউটার অনেক বেশি গতিশীল ছিল। কম্পিউটারগুলিতে কার্যক্ষমতা, নির্ভরশীলতা ও নির্ভুলতা বৃদ্ধি পেল এবং শীততাপ নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা অনেক কমে গেল। অসুবিধা: কম্পিউটারের গঠন আরও জটিল হল। বিশেষ বিশেষ ক্ষেত্রে শীততাপ নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা এই প্রজন্মেও থেকে গেল। উদাহরণ: মেশিন IBM 360, IBM 370, ICL 1900, PDP-2, CDC 1700 ইত্যাদি। ল্যাঙ্গুয়েজ: পাস্কেল ও উন্নত ফরট্রেন, উন্নত কবল ইত্যাদি। চলে যাচ্ছি আমরা পরের প্রজন্মে। চতুর্থ প্রজন্ম, ফোর্থ জেনারেশন, 1975 থেকে 1984 সাল। তৃতীয় প্রজন্মের শেষ ও চতুর্থ প্রজন্মের শুরুতেই আইসি চিপের অভূত উন্নতি সাধিত হয়। আইসির পরিবর্তে এনএসআইসি লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট ব্যবহার করা হয়। পরবর্তীকালে ভিএলএসআইসি ভ্যারি লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট চিপ ব্যবহার করা হয়। এই প্রজন্মের কম্পিউটারে এই যন্ত্রটি প্রথম লাগানো হয়। সুবিধা: এই প্রজন্মের কম্পিউটার আরও দ্রুততর হল। শীততাপ নিয়ন্ত্রণের প্রয়োজন আর থাকল না। বিদ্যুৎ শক্তির খরচ আরও কম হল। তাপ উৎপত্তির পরিমাণ কম হল। অসুবিধা: কম্পিউটারের গঠন আরও জটিল হল। এই প্রজন্মের কম্পিউটার যে সকল সফটওয়্যার ব্যবহার করা হয় তা খুবই জটিল। মেশিন DEC-10, Star 1000, PRP-2, FN-2, IBM 4341, ল্যাঙ্গুয়েজ C, C++, ওয়ার্ড প্রসেসিং অ্যান্ড 4GL, SQL ইত্যাদি। চলে যাচ্ছি আমরা পরের প্রজন্মে। পঞ্চম প্রজন্ম, ফিফথ জেনারেশন, 1985 সাল থেকে আজ পর্যন্ত। চতুর্থ প্রজন্মের সঙ্গে পঞ্চম প্রজন্মের পার্থক্য খুব সামান্যই দেখা যায়। তবে এই প্রজন্মের কম্পিউটার খুবই দ্রুতগতি সম্পন্ন। চতুর্থ প্রজন্মের তুলনায় প্রসেসর, মেমোরি, তথ্য সঞ্চয় ইত্যাদি অনেক উন্নত। বৈজ্ঞানিকরা পঞ্চম প্রজন্মের কম্পিউটারের আরও উন্নতি করার নিরন্তর চেষ্টা করে যাচ্ছেন। তাদের ধারণা অনুযায়ী ভবিষ্যতে পঞ্চম প্রজন্মের কম্পিউটারের নলেজ ইনফরমেশন KIPS ব্যবহার করা হবে। ফলে এই প্রজন্মের কম্পিউটারের নিজস্ব বুদ্ধিমত্তা, যাকে বলছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, থাকবে। তাই এই প্রজন্মের কম্পিউটার নিজে থেকেই সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। ল্যাঙ্গুয়েজ MS অফিস, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ইত্যাদি এবং জাভা। চলে যাচ্ছি আমরা পরের পেজে। এইবার আমরা ছকের সাহায্যে আমরা দেখে নেব প্রজন্মের নাম ও সময়কাল। প্রথম প্রজন্ম 1946 থেকে 1955। ব্যবহৃত ইলেকট্রনিক যন্ত্রাংশ ভ্যাকুয়াম টিউব। সুবিধা: এই প্রজন্মের কম্পিউটারের গঠন অত্যন্ত সরল। অসুবিধা: আয়তনে বিশাল, প্রায় একটি বড় ঘরের আকার, ফলে বহনযোগ্য নয়। অত্যাধিক তাপ উৎপাদনকারী এবং বিদ্যুৎ খরচও বেশি হতো। তথ্যের ভিত্তিতে ফল প্রকাশের ক্ষমতা অত্যন্ত নিম্নমানের। এই যুগের কম্পিউটার অত্যধিক দামি। শীততাপ নিয়ন্ত্রণের প্রয়োজন হয়। চলে যাচ্ছি আমরা পরের পেজে। দ্বিতীয় প্রজন্ম 1956 থেকে 1964। ব্যবহৃত ইলেকট্রনিক্স অর্থাৎ মেন যে উপাদান সেটা হলো ট্রানজিস্টার। সুবিধা: না প্রথম প্রজন্মের তুলনায় আকারে ছোট ও দ্রুত গতিতে ক্রিয়াশীল হয়। প্রথম প্রজন্মের তুলনায়
কম তাপ উৎপাদনকারী। প্রথম প্রজন্মের কম্পিউটারের তুলনায় অনেক বেশি বিশ্বাসযোগ্য। বিদ্যুৎ খরচও অনেক কমে গেল প্রথম প্রজন্মের তুলনায়। এই প্রজন্মের কম্পিউটারের দাম অনেকটাই কমে গেল। অসুবিধা, প্রথম প্রজন্মের কম্পিউটারের তুলনায় গঠন আরও জটিল হল। ক্রমাগত রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয়ে পড়ল। শীততাপ নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা আছে। আকারে ছোট হলেও সহজে বহনযোগ্য নয়। নেক্সট পেজে আমরা চলে যাচ্ছি। তৃতীয় প্রজন্মের সময়কাল 1965 থেকে 1974। মেন উপাদান আইসি অর্থাৎ ইন্টিগ্রেটেড সার্কিট। সুবিধাটা কি? তৃতীয় প্রজন্মের তুলনায় আকারে ছোট, দ্বিতীয় প্রজন্মের তুলনায় আরও জটিল। এই কম্পিউটারের আগের দুই প্রজন্মের তুলনায় অনেক বিশ্বস্ত। বিদ্যুৎ খরচ আরও কম পরিমাণ তাপ উৎপত্তি হয়। অসুবিধা, কম্পিউটারের গঠন অন্য দুই প্রজন্মের তুলনায় অনেক জটিল। শীততাপ নিয়ন্ত্রণের প্রয়োজন সহজে বহনযোগ্য ছিল না। চতুর্থ প্রজন্ম 1975 সাল থেকে 1984 সাল পর্যন্ত বলা হয় চতুর্থ প্রজন্ম। এর ব্যবহার নতুন উপাদান, লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট এবং ভ্যারি লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট। সুবিধা, আকারে অনেক ছোট এবং খুব সহজেই বহনযোগ্য। পূর্বের তিন প্রজন্মের তুলনায় অনেক বেশি দ্রুতশীল। শীততাপ নিয়ন্ত্রণের কোনো প্রয়োজনীয়তা থাকল না। কম বিদ্যুৎ ব্যবহার প্রয়োজন। তথ্য সঞ্চয়ের ক্ষমতা অনেক গুণ বেড়ে গেল। রক্ষণাবেক্ষণের প্রয়োজন প্রায় নেই বললেই চলে। একসঙ্গে বহু উদ্দেশ্য সাধনে ব্যবহার করা হয়। অসুবিধা, ব্যবহৃত সফটওয়্যারগুলি আরও জটিলতর হল। কম্পিউটার গঠন আরও জটিল হল। চলে যাচ্ছি আমরা পরের পেজে। পঞ্চম প্রজন্ম 1985 সাল থেকে আজ পর্যন্ত। ব্যবহারের উপাদান, নলেজ ইনফরমেশন প্রসেসিং সিস্টেম। সুবিধা, একই সময়ে বহু কাজ করতে সক্ষম। সিদ্ধান্ত গ্রহণে সক্ষম। শীততাপ নিয়ন্ত্রণের কোনো প্রয়োজনীয়তা নেই। আগের চারটি প্রজন্মের তুলনায় দামেও সস্তা। বুদ্ধিমত্তা ও চিন্তা শক্তি সম্পন্ন। অসুবিধা, এখনো পর্যন্ত অজানা। বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরের ভিডিওতে আমরা কম্পিউটারের ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করব। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।